বন্ধুরা নমস্কার। ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে একটা নতুন ইতিহাস রচনা করলো ইন্ডিয়া জোট। এনডিএ জোটের জন্য মাথা ব্যথার কারণ হবে আগামী দিনে এই ইন্ডিয়া জোটের এবারের এই সাফল্য। অনেকে হয়তো বিশ্বাসই করতে পারেনি, ইভেন আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। একদম অনেস্টলি স্বীকার করছি যে রকম নির্বাচনী ফলাফল এবার ইন্ডিয়া জোট করলো ত্রিপুরা রাজ্যে, একটি মাত্র জেলাতে, একটি মাত্র ব্লক এলাকাতে, সেটা 59 জেলার গৌরনগর ব্লকে, সেটা অকল্পনীয়, সেটা অবিশ্বাস্য এবং অসাধারণ। এবারের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে যেখানে 70% প্লাস শাসক বিজেপি বা তার সহযোগী মিলিয়েও যদি ধরি, তারা দখল করে নিয়েছিল এবং যেটা সারা ভারতবর্ষে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল, বিজেপির ছবিটাকে অনেকটা ম্লান করেছিল। এ রাজ্যে গণতন্ত্র নিয়ে অনেককে প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছিল বিরোধীদের। সেই পঞ্চায়েত নির্বাচনে মাত্র 30% গ্রাম পঞ্চায়েতে আপনার নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মধ্যে 30%-এর মধ্যেও অধিকাংশতে যেখানে শাসক দলীয় জোট বিজয়ী হয়েছে, সেখানে গৌরনগর পঞ্চায়েত সমিতিতে বা ব্লক এলাকাতে যে রেজাল্ট হয়েছে, সেটা আগামী দিনের ত্রিপুরা রাজ্যের রাজনীতির দিশা নির্দেশ করছে এবং ত্রিপুরাতে এই প্রথম ইন্ডিয়া জোটের একটা সাফল্য আপনার প্রমাণিত করছে। এবং এই যে সাফল্য, সেটা আগামী দিনে সারা ত্রিপুরাতে যদি ছড়িয়ে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ শাসক দলের কাছে এটা একটা বার্তা, স্পষ্ট বার্তা, যে যদি ঠিকভাবে নির্বাচন হয় কোথাও, এবং কোথাও যদি বিরোধীরা ঐক্যবদ্ধভাবে তাদের সর্বশক্তি নিয়োগ করে নির্বাচনে যায়, তাহলে সেখানে যে রেজাল্ট হতে পারে, সেই রেজাল্ট এনডিএ কে একেবারে ধূলিসাৎ করে দিতে পারে। কারণ কি হয়েছে, অনেকে আমার ভিডিও যারা দেখেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে দেখেন, অনেকে হয়তো বুঝতে পারছেন না গৌরনগর পঞ্চায়েত সমিতি কোথায়, 59 জেলা কোথায় এবং কি আসল বিষয় ইত্যাদি হয়তো বুঝতে পারছেন না। তার কারণে বলে দিই, প্রথমত হলো ত্রিপুরা রাজ্যে 30-স্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচন শেষ হলো, তার ফলাফল গতকালকে প্রকাশিত হয়েছে। এই 30-স্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, যার মধ্যে জেলা পরিষদ রয়েছে, যার মধ্যে পঞ্চায়েত সমিতি রয়েছে, যার মধ্যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার 70%-এর মতন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে গেছিল। পশ্চিমবঙ্গে যেটা 30%-এর আশেপাশে থাকে, সেটা ত্রিপুরাতে 70%। এর আগের বার সেটা 85% বোধহয় হয়েছিল। তো এটা এরকমভাবে ম্যাক্সিমাম হয়ে গেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 30%-এর মতন জায়গাতে নির্বাচন হয়েছে। এর মধ্যে 59 নামে একটি জেলা রয়েছে ত্রিপুরা রাজ্যের। এই 59 জেলার অন্তর্গত আপনার গৌরনগর পঞ্চায়েত সমিতি বা গৌরনগর ব্লক এলাকা রয়েছে। সেখানে দুটো আপনার জেলা পরিষদ আসনে বিরোধীরা বিজয়ী হয়েছে। সেখানে আপনার পঞ্চায়েত সমিতি বিরোধীরা দখল করেছে 13টির মধ্যে 7টিতে বিজয়ী হয়ে। সেখানে 14টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 13টিতে ইন্ডিয়া জোটের প্রার্থীরা ইন্ডিয়া জোট বিজয়ী হয়েছে। ভাবতে পারেন? অর্থাৎ সেখানে বিজেপি ধূলিসাৎ হয়ে গেছে, সেখানে এনডিএ ধূলিসাৎ হয়ে গেছে। সেখানে লড়াই এমন হয়েছে যে লড়াইয়ে সামনে দাঁড়াতেই পারেনি বিজেপি। বাকি ত্রিপুরাতে যেখানে ইন্ডিয়া জোট বা বিরোধীরা লড়াই দিতে পারেনি, যেখানে ঠিকভাবে প্রার্থী দিতে পারেনি বা যেরকমভাবে মোকাবেলা করা দরকার ছিল সেটা করতে পারেনি, সেই জায়গাতে বিজেপি অনায়াসে বিজয়ী হয়েছে। কিন্তু যেখানে যেখানে লড়াইয়ের মুখোমুখি হয়েছে, সেখানে অত্যন্ত কঠিন হয়ে গেছে তাদের জন্য জয়ী হওয়া। আর এর মধ্যে তো ধূলিসাৎ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে গৌরনগর ব্লকে। এইটা আগামী দিনে যদি গৌরনগর একটা মডেলে পরিণত হয়, আগামী দিনে সারা ত্রিপুরাতে যদি বা ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও যদি গৌরনগর মডেল আপনার ইন্ডিয়া জোট যদি সেখানে যদি অ্যাডপ্ট করে এবং সেই ফর্মুলাতে যদি অন্যান্য জায়গাতে যদি লড়াই লড়ে, তাহলে তো দেখা যাচ্ছে যে এনডিএ এবং ইন্ডিয়ার মধ্যে লড়াইয়ে আপনার অনেক জায়গাতেই এনডিএ জোট দাঁড়াতে পারবে না।
তো এটা একটা বিরাট বড় অশনি সংকেত। এবং অনেক ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে, দেখুন অনেক বিজেপির বন্ধুরা তারা যারা আসলে বিজেপির সংগঠন তৈরি করার কাজে পরিশ্রম করেনি, যাদের কোনো অবদান ছিল না, তারা বুঝতে পারে না এই কথাগুলোর ভ্যালুটা কোথায়। কারণ আমি তো সে সংগঠন তৈরি করার কাজটা করেছি, গ্রামে পাহাড়ে জঙ্গলে রোদে জলে বৃষ্টিতে ঝড়ে তুফানে নিজের জীবন বিপন্ন করে নিজের ঘাম রক্ত আবেগ ভালোবাসা সব কিছু দিয়ে সংগঠন সাজানোর কাজটা করেছি। তার কারণে গ্রাউন্ডটাকে খুব ভালো করে দেখেছি, শুনেছি, বুঝেছি এবং এই সংগঠনটার ভেতরের অ্যাকচুয়াল অবস্থাকে সেটা আমি জানি। বহু মানুষ আছে যারা যায় শুধু যেতে হয় বলে, বহু মানুষ আছে অসন্তুষ্ট হয়ে, ক্ষুব্ধ হয়ে, বিক্ষুব্ধ হয়ে, মানে বহু ভাগে বিভক্ত হয়ে সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। অজস্র মানুষ মনে দুঃখ নিয়ে সংগঠনটা করছে। এই রকম একটা অবস্থাতে আপনারা দেখেন, একটা উদাহরণ বলি আপনাদের, যেখানে যেখানে নির্বাচন হয়েছে সেখানে সেখানে আপনারা বড় বড় র্যালি দেখেছেন শাসক দলের তরফে, বড় বড় মিটিং মিছিল ইত্যাদি সব কিছু দেখেছেন আপনারা গৌরনগরেও আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের মিছিল মিটিং, যেখানে যখনই কোনো হল ঘরের মধ্যে আপনার মহান বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান নেতারা গেছেন সেখানে দেখেছেন যে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে গেছে। এবং অজস্র মানুষ, বিরোধীদের এত মানুষ দেখেননি যতটা আপনারা দেখেছেন শাসক দলের মিটিংয়ে মিছিলে। একবার ভাবেন, ভোট যখন দেয়া হয় এবং ভোট যখন গণনা হয় তখন ওই মানুষগুলো কোথায়? তখন এই যে বিশাল সমর্থন, বিশাল জনসমর্থন, সংগঠন সব দিকে ব্যাপক আপনার জনপ্রিয়, সেই জনপ্রিয়তা কোথায় গেল? তার মানে কি, যেটা বাইরে দেখা যাচ্ছে সেটা আসল সত্য না, যা দেখা যায় তাই সত্য না। সেটা আমাদের ঋষিরা মুনিরা বহু বছর আগে, হাজার হাজার বছর ধরে আমাদেরকে শিখিয়ে গেছেন যে যা দেখছো তাই সত্য না, আবার যা সত্য তা সবসময় দেখা যায় না। সত্য দেখতে হলে তো অনেক অনেক তপস্যা করতে হয়। তো এই ক্ষেত্রেও এই কথা সমানভাবে প্রযোজ্য। যা দেখা যাচ্ছে প্রচুর ভিড়, প্রচুর মানুষ, জনসমাগম, হই হট্টগোল, সবাই দাদা দিদি আমরা আছি, আমরা একদম জান দিয়ে দেবো, জান লড়িয়ে দেবো, সব কিছু আমরা করবো, চিন্তা নাই, এইভাবে শত শত বছর, হাজার হাজার বছর আমরা ক্ষমতায় থাকবো, এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা একটা ভ্রম। তাহলে এটা একটা আলেয়া, এটা আলো না, এটা আলেয়া। যে আলেয়ার ওপর নির্ভর করে পৃথিবীতে কেউ পড়াশোনা করে না, আলেয়ার আলোতে কেউ পড়াশোনা করে না, কেউ কোনো কাজ করে না, কেউ কোনোদিন নির্ভর করে না, কারণ আলেয়ার কোনো গ্যারান্টি নাই, এক মুহূর্তের গ্যারান্টি নাই আলেয়ার আলোর। তো এই রকমটা কি এখানেও, এক্ষেত্রেও তাই হচ্ছে? ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে কি নতুন দিশা দেখাচ্ছে? যেটা আমি বহুবার বলেছি, কেউ যদি এর থেকে শিক্ষা নিতে পারে, শিক্ষা নেওয়ার ক্ষমতা থাকলে নিক, কোনো অসুবিধা নয় আমার। কিন্তু এই কথাগুলোর মধ্য দিয়ে যে বার্তাটা, সে বার্তাটা কিন্তু ভীষণ ভীষণ রকম চিন্তার রয়েছে। যদি সংশোধন না করতে পারে, যদি এই পরিস্থিতিকে ঠান্ডা মাথায় কেউ বুঝে শুনে সেই অনুযায়ী যদি এটাকে ম্যানেজ করতে না পারে, তাহলে আগামী দিনে বিরাট বড় সংকট রাজনীতিতে। কারণ এই রকম অবস্থা সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা দেখেছেন। এইবার লোকসভা নির্বাচনের আগে যখন 400 পার, আপকি বার 400 পার এর স্লোগান দেওয়া হয়েছিল, তখন সবাই ধরে নিয়েছিল একবার যেহেতু স্লোগান দিয়ে দেওয়া হয়েছে সেহেতু আর কোনো অসুবিধা নেই, স্লোগানটাই সব কিছু। এবং এই স্লোগানকে মিথ্যা প্রমাণ করার ক্ষমতা আর কারণ নাই এই পৃথিবীতে। এই বিশ্বাসী অন্ধবিশ্বাস এমন একটা জায়গাতে এনে দাঁড় করিয়েছে যেখানে কেউ নিশ্চিত হয়ে বলতে পারছে না সরকার কতদিন টিকবে। কেউ এটাও নিশ্চিত হতে পারছে না দিল্লিতে যদি সরকার না টেকে তাহলে রাজ্যে রাজ্যে সরকার কতক্ষণ টিকবে। কারণ গত 10 বছরে যে মডেল তারা দেখিয়েছে বিভিন্ন রাজ্যে সরকারকে ভেঙে দেওয়ার জন্য, ইডি সিবিআই ইত্যাদির, ইনকাম ট্যাক্স ইত্যাদির অপব্যবহারের অভিযোগ উঠেছে। এবারে এইগুলোর শিক্ষা নিয়ে ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে তারাও তো এগুলো ব্যবহার করতে পারে। আর এই সমস্ত কিছুর ব্যবহার যদি তারাও করে, তারাও যদি পাল্টাপাল্টি হিসাব নিতে যদি চেষ্টা করে, তাহলে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যতই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার থাকুক না কেন, সেই সরকারগুলো কি টিকবে তার কোনো গ্যারান্টি আছে? তো তার কারণে সর্বত্র টেনশন, উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা, আতঙ্ক ইত্যাদি মনের মধ্যে মাথায় চেপে বসেছে। এবং চেহারার দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়, পৃথিবীর সবচেয়ে মূর্খ স্পষ্ট বুঝতে পারে চেহারা দেখলে পরে। গৌরনগর মডেল এরকম টেনশনটাকে আরো অনেক গুণ বাড়িয়ে দিল,
অনেক চিন্তা দুশ্চিন্তা বাড়িয়ে দিল। এই মডেল সম্বন্ধে আপনাদের কোনো বক্তব্য থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর বন্ধুরা, যাওয়ার আগে বলে দিই, আমার মোটিভেশন নামে আরও একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। সেই চ্যানেলের মধ্যে কোনো রাজনীতির আলোচনা হয় না, মোটিভেশনাল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আর হিন্দি পলিটিক্যাল টক নামে আরেকটি হিন্দি চ্যানেল রয়েছে, সেটাকেও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। দুটো চ্যানেলের লিঙ্ক এখানে ডিসক্রিপশনে দেওয়া আছে। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।